প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। জুলাই ইস্যুতে আবার উত্তাল হয়ে উঠেছে রাজপথ। জুলাই যোদ্ধারা একে একে গর্জে উঠছেন আরেকবার। তো তিনজন খুব সম্মুখ সারির জুলাই যোদ্ধা সম্প্রতি জুলাই ইস্যুতে তীক্ষ্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভিন্ন ভিন্ন সময়ে। আর এই বিষয়গুলোকে বিচ্ছিন্নভাবে দেখবার কোনো সুযোগ নেই। আমাদের হয়তো মনে হচ্ছে রাজনৈতিক ইস্যুগুলো উত্তাল হয়ে উঠবে, রাজপথ আবার উত্তাল হয়ে উঠবে এবং দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে। আর এই জন্যে দায়ী থাকবে বর্তমান সরকার, বিএনপি সরকার। সেটি মনে হচ্ছে এখন সব দিক থেকে সেই রকমের আশঙ্কাই আমরা করছি। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপির জুলাই বিষয়ে দ্বিচারিতা। কখনো বলা আমরা জুলাই যুদ্ধকে ধারণ করি, আমরা জুলাইয়ের লোক, আমরাও ছিলাম, আবার কখনো জুলাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এটি এখন পরিষ্কার হয়ে গেছে এই দেশের মানুষের কাছে। তো সর্বশেষ অধ্যাদেশগুলো নিয়ে যা করছে বিএনপি সংসদে, তো সেইটি দেখে আমাদের পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে সব কিছু, যে বিএনপি আসলে জুলাই সনদ বাস্তবায়ন করতে চাইছে না। তো এতদিন এই ইস্যুগুলোতে বিএনপির প্রতিনিধিত্ব করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। এখন তার সঙ্গে আবার যুক্ত হয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনিও নানা কূটকৌশলে, নানা কূটকচালে, শব্দের মার পেছে নানা রকম আইনের ব্যাখ্যা দিচ্ছেন। তো এই সব কিছু এখন আমাদের কাছে পরিষ্কার। আমরা বিভিন্ন ডটগুলো বিভিন্ন জায়গা থেকে একসঙ্গে মেলাতে পারছি। এখন যেই আইনমন্ত্রী ছিলেন কয়েকদিন আগেও অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল, সেই তিনি এখন বলার চেষ্টা করছেন হাস্যকরভাবে যে অধ্যাদেশগুলোর অনেকগুলোই অসাংবিধানিক, অনেকগুলোই বাস্তবসম্মত না এবং এগুলোর আইনি কোনো ভিত্তি নেই। এইসব কথা তিনি বলবার চেষ্টা করছেন। হাসি রাখবার আর জায়গা পাই না। কি ভয়ঙ্কর কথা! তাহলে তো তিনি একজন অযোগ্য অ্যাটর্নি জেনারেল ছিলেন। তার মতো লোক অ্যাটর্নি জেনারেল থাকেন কি করে অন্তর্বর্তীকালীন সরকারে? কিন্তু তিনি ছিলেন। তখন তার ভূমিকা কী ছিল? যদি তিনি মনে করতেন এই অধ্যাদেশগুলো বেশিরভাগই অসাংবিধানিক, অগণতান্ত্রিক, বেআইনি, আইনসম্মত না, তাহলে তার কথা বলবার ছিল সেখানে। বলেছেন কি কখনো? আপনাদের কারো জানা আছে? আপনারা কখনো কেউ শুনেছেন যে অ্যাটর্নি জেনারেল কোনো মতামত দিয়েছেন যে অধ্যাদেশগুলো জারি হচ্ছে, সরকার যেসব বিষয় নিয়ে কাজ করছে এগুলোর সংবিধানের সঙ্গে কোনো যোগাযোগ নেই, অসাংবিধানিক হতে যাচ্ছে, ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে? তার পার্সপেক্টিভস কি তিনি শেয়ার করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে, সংস্কার কমিশনগুলোর সঙ্গে, সংস্কার কমিশনগুলোর সমন্বয় কমিটি বা সমন্বয়ক বডি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে? আপনারা কেউ কি কখনো শুনেছেন? আমার এরকম কোনো ধারণা নেই। কখনোই তিনি এই বিষয়ে মুখ খুলেননি। এখন যখন বিএনপির আইনমন্ত্রী হলেন তিনি, এখন সব সংবিধান মাথাচাড়া দিয়ে উঠেছে। তার বই পুস্তকের সব আইনগুলো মনে পড়ছে এক এক করে। তো এখন তিনি সেগুলো উগরাচ্ছেন সালাউদ্দিন আহমেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। একেবারেই পরিষ্কার হয়ে গেছে বিষয়টি। আমরা এতদিন মনে করছিলাম একজন সালাউদ্দিন আহমেদই বোধহয় জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এখন দেখছি তিনি যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছেন, তাকে স্ট্রেংথেন্ড করা হয়েছে, আর সেটি করেছেন আইনমন্ত্রী। তো এই ইস্যুতেই জুলাই যোদ্ধারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করা শুরু করেছেন এবং সেইটি বিএনপির জন্য খুব সুখকর হবে সে কথা বলতে পারছি না। শনিবার দিন আমরা দেখলাম অপরাহ্নে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিশাল লাখো লোকের জনসমাবেশ, প্রতিবাদ সমাবেশ। কেন? জুলাই ইস্যুতে বিএনপির দ্বিচারিতার বিরুদ্ধে। বিএনপি গণভোটকে অস্বীকার করছে, গণভোটের প্রয়োজনীয়তাকে অস্বীকার করছে, জুলাই সনদ বাস্তবায়নে নানা রকম ডিউবিয়াস কিংবা সন্দেহজনক ভূমিকা নিয়েছে এবং অধ্যাদেশগুলো নিয়ে নানা ছলচাতুরি করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো, যেগুলো জনগণকে ক্ষমতায়িত করবে, যেগুলো রাষ্ট্র সংস্কার করবে প্রকৃত অর্থে, যেগুলো বিএনপিকে জবাবদিহিতায় দাঁড় করাবে বা সরকারকে, সেগুলো তারা চাইছে না। সেগুলো তারা সামারিলি খারিজ করছে, না হলে অতিরিক্ত যাচাই বাছাই এবং আরও শক্তিশালী করবার নামে সেগুলোকে আপাতত হোল্ড করাচ্ছে। এই তারা করছে। তো এখন এই ইস্যুতেই শনিবার দিন জনসমাবেশ হলো, প্রতিবাদ সমাবেশ হলো 11 দলীয় জোটের পক্ষে বিশেষভাবে,
জামায়াত ইসলাম এবং এনসিপি সহ সমমনা দলগুলোর লোকেরা সেই সমাবেশ করেছেন, এবং সেটি একটি বিশাল সমাবেশ ছিল, বেশ উল্লেখ করবার মতো। তো সেই সমাবেশে এনসিপি নেতা এবং বিরোধী দলীয় চিফ হুইপ এখন সংসদে আমাদের নাহিদ ইসলাম একটি তাৎপর্যপূর্ণ আহ্বান জানিয়েছেন। তিনি প্রধান উপদেষ্টাকে এবং অন্যান্য উপদেষ্টাকে এই আন্দোলন সমাবেশে অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানিয়েছেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নকে ত্বরান্বিত করবার জন্যে, নিশ্চিত করবার জন্যে, এবং বিএনপিকে দিয়ে গণভোট আদেশ সহ অন্যান্য বিষয়গুলো, রাষ্ট্রযন্ত্র মেরামতের জন্য প্রয়োজনীয় অধ্যাদেশগুলো সব ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান ডক্টর ইউনূসকে ইনভলভ হতে বলছেন এবং অন্যান্য উপদেষ্টাকে। তো এই বিষয়টিকে হালকাভাবে দেখবার কোনো সুযোগ নেই। এই ইস্যুতে ডক্টর ইউনূস যে ইনভলভ হবেন না সে কথা জোর দিয়ে বলা যায় না। অন্যান্য উপদেষ্টারাও যে বেরিয়ে আসবেন না জুলাই যোদ্ধাদের হাতকে মজবুত করতে এবং এই ইস্যুতে দেশের মানুষ, ছাত্র জনতার আন্দোলনকে বেগবান করতে, সে কথা বলা যায় না জোর দিয়ে। তারা আসতেও পারেন, আন্দোলনে তারা অংশগ্রহণ করলেও করতে পারেন। নাহিদ ইসলামের এই আহ্বান কিন্তু এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, শনিবার দিনই হাসনাত আবদুল্লাহ আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে একটি ইনকনভিনিয়েন্ট ট্রুথ তার কাছ থেকে জানবার চেষ্টা করলেন। তাকে জিজ্ঞেস করলেন, সরাসরি প্রশ্ন রাখলেন তার ফেসবুক পোস্টে, যে দেশে আসবার সময় আপনি বলেছিলেন দেশে আসবার আগে যে আপনার দেশে আসবার ইচ্ছে একান্তভাবে আপনার উপর নির্ভর করে না। তো আপনার দেশে আসবার ইচ্ছে যাদের উপর নির্ভর করত তারাই কি এখন আপনাকে চালাচ্ছে? তাদের কথা শুনেই কি আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, বা তাদের রাষ্ট্র পরিচালনার কোনো ভূমিকা আছে কিনা, বা তারা কারা? এই প্রশ্নগুলো হাসনাত আবদুল্লাহ করেছেন শনিবার দিন তার ফেসবুক পোস্টে। খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং ইনকনভিনিয়েন্ট বিএনপির জন্য তথা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য। তো হাসনাত আবদুল্লাহ হয়তো এইসব বিষয়ে তাকে ঘাটাতেন না। নাহিদ ইসলাম ও অধ্যাপক ইউনূসকে এখন রাস্তায় বেরিয়ে এসে আন্দোলনে যোগদান করতে আহ্বান জানাতেন না। এই সবগুলো বিষয় ঘটছে জুলাই যুদ্ধ, জুলাই আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন এখন হুমকির মুখে পড়েছে, বিএনপির হাতে পড়ে। সেই জন্য জুলাই যোদ্ধারা একে একে প্রতিক্রিয়া ব্যক্ত করছে। তো সর্বশেষ এই প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আসিফ মাহমুদ, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র। গতকাল তিনি ঢাকায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন নাহিদ ইসলাম, আসলে বক্তব্য রাখছিলেন সংবাদ সম্মেলনে। আর সেই বক্তব্যটি মূলত আয়োজন করা হয়েছিল জুলাই ইস্যুতে বিএনপির দ্বিচারিতার প্রতিবাদ করে। তো সেখানে তিনি ঘোষণা বলেছিলেন যে বিএনপিকে হুঁশে ফিরে আসতে হবে, সংস্কার প্রশ্নে সদিচ্ছা দেখাতে হবে, হুঁশে ফিরে আসবার আহ্বান জানিয়েছেন। এবং সেখানে তিনি কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি এবং শেষে আমার বিশ্লেষণ থাকবে। দয়া করে সঙ্গে থাকবেন, অনুরোধ থাকছে এবং কৃতজ্ঞতা আগাম জানিয়ে রাখছি। আসিফ মাহমুদ বলেছেন, গণভোটের রায় যদি আপনারা না মানেন তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকে অবৈধ সরকার বলা শুরু করব। ভয়ঙ্কর বক্তব্য। আমরা এটার জন্য সময় নেব না। আপনারা যেমন আমাদের সব অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও কিন্তু সেটার জন্য সময় নেব না। আলটিমেটাম। বর্তমান সরকারের উদ্দেশ্যে এনসিপির এই নেতা আরও বলেন, আপনারা অনেক সময় বলেন 15-20 বছরে আর অভ্যুত্থান হবে না। এটার নজির বাংলাদেশে আছে। বাংলাদেশে যখন 69-এর অর্জনটা রক্ষা করা যায়নি, 71-এই মুক্তিযুদ্ধ হয়েছে। 24-এর অর্জন রক্ষা করা না গেলে আবার 26-27 এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে, অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন। গতকালকের কথা বলা হচ্ছে, রোববার। আচ্ছা, বিএনপি সরকারের গণভোটের গণরায় উপেক্ষা ও রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশগুলো বাতিল এবং সমসাময়িক বিষয়ে অবস্থান জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। শুরু থেকে তারা সহযোগিতা করতে চাইলেও বর্তমান সরকার এমন পরিস্থিতি তৈরি করেছে যে আন্দোলনে যাওয়া ছাড়া উপায় নেই। আসিফ মাহমুদ বলেন, যে পরিস্থিতিতে আপনারা আমাদের ফেলে দিয়েছেন, এই পরিস্থিতিতে আমাদের রাজপথে নামা ছাড়া কোনো উপায় ছিল না। সামনের দিনে হয়তো আমাদের আরও বড় পরিসরে আন্দোলনের কথা ভাবতে হতে পারে।
এটা কারোর জন্যে ভালো হবে না, পুরো দেশের জন্য একটা ক্ষতি হবে। সরকারকে হুঁশে ফিরে এসে সদিচ্ছা দেখানোর আহ্বান জানান তিনি। আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, যেসব অধ্যাদেশের মাধ্যমে প্রধানমন্ত্রী ও নির্বাহী বিভাগের ক্ষমতা বৃদ্ধি করা যায় সেগুলো রাখা হচ্ছে, কিন্তু যেসব অধ্যাদেশে জনগণের কাছে জবাবদিহির বিষয় আছে সেগুলো বাতিল করা হচ্ছে। তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে অবশ্যই আইনে পরিণত করতে হবে। স্থানীয় সরকার অধ্যাদেশ সহ যে অধ্যাদেশগুলো সেই সময়ের প্রয়োজনে বিশেষ পরিস্থিতিতে করা হয়েছে সেগুলো বাতিল করতে হবে। স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের যে কোনো সময় অপসারণের ক্ষমতা নির্বাহী বিভাগের কাছে রেখে দেওয়ার বিষয়টিকে দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ বলে আখ্যায়িত করেন এনসিপির মুখপাত্র। তথ্য অধিকার সংরক্ষণ অধ্যাদেশকে বিল আকারে সংসদে না তোলারও সমালোচনা করেন তিনি। সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, যেই প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগ করা হচ্ছে এর মধ্য দিয়েই স্বৈরাচারের জন্ম হয়। আমরা বিগত সময়ে ফেসিবাদ দেখেছি, এখন স্বৈরাচারের সব লক্ষণ দেখা যাচ্ছে। জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরব হওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, উপদেষ্টারা এখন এক ধরনের নীরবতা পালন করছেন, যদিও আওয়ামী লীগ সরকারের সময় তারা অনেকেই খুব ভোকাল ছিলেন। আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আওয়ামী লীগ সরকারের সময় যে ভূমিকাটা ছিল অন্তত সেখানে ফিরে আসা উচিত, কোনো ভয় ভীতি রাখা উচিত নয় বলেন আসিফ মাহমুদ। প্রিয় দর্শক শ্রোতা, আবার আহ্বান উপদেষ্টাদের জনসম্পৃক্ত হবার জন্যে এই গড়ে ওঠা জন আন্দোলনকে বেগবান করবার জন্য। আর এইটি এই মুহূর্তে বিশেষভাবে প্রণিধানযোগ্য। খুব শিগগিরই অধ্যাদেশগুলো পাশ করবার বিষয়টি মেয়াদ উত্তীর্ণ হতে যাচ্ছে। 12 এপ্রিলের পর এগুলোর আর কার্যকারিতা থাকবে না, এগুলো তামাদি হতে যাচ্ছে। কারণ 1 মাস সময় থাকবার কথা। সংসদ অধিবেশনের প্রথম কার্যদিবস থেকে শুরু করে পরবর্তী 30 দিনের মধ্যে এই জারিকৃত অধ্যাদেশগুলোর আইনে বাস্তবায়ন করবার কথা, সংসদ কর্তৃক অনুমোদিত হবার কথা। তো 12 এপ্রিল কিন্তু এসে গিয়েছে, দরজায় কড়া নাড়ছে। তো এখন বিএনপি যেভাবে বিষয়টি হ্যান্ডেল করবার চেষ্টা করছে এটি সুস্পষ্ট হয়ে উঠেছে। যেমনটি আসিফ মাহমুদ বলছিলেন, তারা শুধু সেই অধ্যাদেশগুলো রাখছেন, এর মধ্যে 98টি তারা কোনো সংস্কার ছাড়া গ্রহণ করছেন। তাদের এতে কোনো সমস্যা নেই, কারণ সে 98টিতে তাদের ক্ষমতা চ্যালেঞ্জ হচ্ছে না, কোথাও চ্যালেঞ্জ করা হচ্ছে না তাদের ক্ষমতাকে, তারা নিরাপদে আছেন। তাই 98টি অধ্যাদেশকে তারা যেমন আছে অ্যাজ ইট ইজ নিয়ে নিচ্ছেন। 15টিকে তারা সংশোধন করে উত্থাপন করছেন, সেখানে তারা কিছু কিছু ঝামেলা পাচ্ছেন, কিছু কিছু জায়গায় তারা চ্যালেঞ্জ বোধ করছেন, চ্যালেঞ্জড ফিল করছেন, সেই জন্য তারা সেগুলোকে সংশোধিত আকারে নিয়ে আসছেন। আর সামারিলি 4টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে তারা বাতিল করে দিচ্ছেন, আর 16টিকে তারা ভবিষ্যতে উত্থাপন করবেন বলে মনে হচ্ছে, অতিরিক্ত যাচাই বাছাই এবং সেগুলোকে অধিকতর শক্তিশালী করে। প্রহসনের কাকে বলে এখন যেরকম আছে সেরকম তারা রাখতে চাচ্ছেন না, গ্রহণ করতে পারছেন না, ভয় পাচ্ছেন। আর তারা বলছেন সেগুলোকে শক্তিশালী করে, ফার্দার স্ট্রেংথেন করে তারপর ভবিষ্যতে তারা পেশ করবেন সংসদে। কি ভয়ঙ্কর প্রতারণা জনগণের সঙ্গে, প্রিয় দর্শক শ্রোতা। তো যেটি বলছিলাম, এতদিন সালাউদ্দিন আহমেদ একাই সেগুলো করছিলেন, হ্যান্ডেল করছিলেন, এখন তার সঙ্গে যুক্ত হয়েছেন আইনমন্ত্রী। লজ্জা রাখার আর জায়গা পাই না। আইনমন্ত্রী তো কোনোভাবে এটি করতে পারেন না, তিনি চুপ করে থাকতে হবে তাকে, কারণ তিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল অন্তর্বর্তীকালীন সরকারের। তিনি কি করে এখন এইসব কথা বলেন, সে অধ্যাদেশের বিরুদ্ধে কথা বলেন, জুলাই সনদের বিরুদ্ধে কথা বলেন। তাকে দেখা গেল সংসদে দাঁড়িয়ে আইনের মার পেছে ব্যারিস্টার আরমান যখন গতকাল কান্না করে বলছিলেন তাদের দুঃখ দুর্দশার কথা, সে আয়না ঘরে তাদের দুর্বিষহ জীবনযাপনের কথা, তিনি আহ্বান করছিলেন যে কিভাবে গুম অধ্যাদেশটি পোস্টপন করা হয় কিংবা সামারিলি বাতিল করে দেবার চেষ্টা করা হয়। তখন আইনমন্ত্রী এক ধরনের ব্যর্থ ব্যাখ্যা দেবার চেষ্টা করছিলেন, নানা রকম গোজামিল দিয়ে বলবার চেষ্টা করছিলেন যে আমরা এটি বাতিল করছি না, আমরা এটি ফিরিয়ে আনবো, আমরা এটা করব, আমরা ওটা করব। একেবারেই গোজামিল ছিল পুরো বিষয়টি। তো এই সব কিছু এখন আমাদের কাছে পরিষ্কার। তারা যতই বলুক যে একটি মহল জনগণকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে, আমরা জুলাই মানি না, আমরা জুলাইয়ের বিরোধিতা করি না, এইসব বলছে আমাদের বিরুদ্ধে, আমাদের বলবার দরকার নেই। এটি আপনারা নিজেরাই সুস্পষ্ট করেছেন এই দেশের মানুষের কাছে। এই দেশের মানুষ এখন ছি করছে। এমনকি বিএনপির অনেকে আছেন যারা সত্যিকার অর্থে জুলাই যুদ্ধকে ধারণ করেন, জুলাই আন্দোলনের পক্ষের লোক, তারাও ছি করছেন।
আপনাদের এই আচরণ দেখে। তো এই জুলাই যোদ্ধাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আপনারা সত্যিকার অর্থেই হুঁশে ফিরে আসুন, জনগণের সরকার হয়ে যান, জনগণের পক্ষে কাজ করুন, জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিকতা প্রদর্শন করুন এবং অধ্যাদেশগুলো যেমন আছে সেভাবে গ্রহণ করুন। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য।